আজকের যে চ্যাপ্টার সেটা হচ্ছে প্রভিশনস রিলেটিং টু দ্য স্ট্রাইক অ্যান্ড লকআউট। আগের দিন পড়িয়ে দিয়েছিলাম, সব ডেফিনেশন পড়িয়েছিলাম, অবজেক্ট পড়িয়েছিলাম। আজকে পড়াবো প্রভিশনস রিলেটিং টু দ্য স্ট্রাইক অ্যান্ড লকআউট। তো ফার্স্টেই আমি দেখবো জেনারেল প্রহিবিশন অফ স্ট্রাইক অ্যান্ড লকআউট সেকশন 23। আচ্ছা, একটা জিনিস বলতে চাই, এইটা কিন্তু বইও আছে। তোমরা নন্দর কাছে যেমন বইটা রয়েছে দেখলাম, সেবারে আমি দাগ দিয়ে দিয়েছি নন্দকে, ঠিক তেমনি তোমরা যদি পারো, যদি কেউ লাইব্রেরি থেকে তুলতে চাও লাইব্রেরি থেকে তুলতে পারো, ঠিক আছে। বলতে গেলে SN মিশ্রা লেবার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ল, এই বইটা যদি তোলো খুব ভালো হয়, ঠিক আছে। কারণ লেবার ল এর তো তেমন কিছু জেরক্স আমি যা PDF দিচ্ছি, এবার PDF শুধু তো দিলে হবে না, কেস পড়তে হবে। তো এই কেসগুলো বই থেকে তোমরা পাবে। তো SN মিশ্রা যে বইটা আছে ওই বইটা তুলে পড়লে ভালো হয়, বা যদি কিনে নিতে পারেন সেটাও খুব ভালো হয়। আর যদি প্রবলেম হয় আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ফ্লিপকার্ট থেকে বা অ্যামাজন থেকে আনিয়ে নেবেন ওই লিঙ্ক দেখে। আচ্ছা, the prohibition against the strike and lockout contained in section 23 is in nature। অর্থাৎ সেকশন 23 তে বলা আছে স্ট্রাইক বা লকআউট করা যাবে না। ইট অ্যাপ্লাইজ অন দ্য পাবলিক ইউটিলিটি সার্ভিস। এটা কোথায় অ্যাপ্লাই হয়? পাবলিক ইউটিলিটি সার্ভিসে কোনো রকম স্ট্রাইক বা লকআউট করা যাবে না। অ্যান্ড নন পাবলিক ইউটিলিটি সার্ভিসেও অ্যাপ্লাই হয়। স্ট্রাইক ইজ আ ব্রিচ অফ কন্ট্রাক্ট। স্ট্রাইকটা কি? স্ট্রাইকটা হচ্ছে একটা ব্রিচ অফ কন্ট্রাক্ট বাই দ্য ওয়ার্কম্যান, যেটা ওয়ার্কম্যানরা করে থাকে। অ্যান্ড লকআউট বাই দ্য এমপ্লয়ার। লকআউট কারা করে না? লকআউট এমপ্লয়াররা করে। ইজ প্রহিবিটেড ইন দ্য ফলোইং কেসেস। তলায় কিছু কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলোর ক্ষেত্রে এটা ব্যতিক্রম, মানে সেইগুলোর ক্ষেত্রে করা যাবে না। তো আজকে আমরা দেখবো কোন কোন কেসের ক্ষেত্রে স্ট্রাইক বা লকআউট করা যাবে না। ডিউরিং দ্য পেন্ডেন্সি অফ দ্য কনসিলিয়েশন প্রসিডিংস before a board and 7 days after conclusion of the proceedings. During the pendency of the proceedings of any conciliation proceedings, অর্থাৎ যখন কনসিলিয়েশন প্রসিডিংস চলছে সেই সময় কোন রকম স্ট্রাইক বা লকআউট করা যাবে না। আচ্ছা, এবার তোমাদের মনে আসতে পারে হোয়াট ইজ কনসিলিয়েশন, তাই তো? তো আজকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের তোমরা জানবে যে কলকাতার সিটি সিভিল কোড আছে, সেখানে মানে কনসিলিয়েশন, আরবিট্রেশন, কনসিলিয়েশন, মিডিয়েশন, গুড অফিসেস, ট্রাইব্যুনাল, লোক আদালত, এইগুলোকে বলা হয় সেটেলমেন্ট অফ ডিসপুট আউটসাইড দ্য কোর্ট। কোর্টের বাইরে সেটেলমেন্ট করা হয়। সেটা কোথায় করা হয় না? সিটি সিভিল কোর্ট, হাইকোর্টের পিছনে একটা বিল্ডিং আছে, সেখানে করা হয়। তো এখানে কি হয়, এই কনসিলিয়েশন প্রসিডিংসে পার্টি যায়, দু পার্টি আসে, বসে একটা মীমাংসা করানোর চেষ্টা করা হয়, যেটা কোর্টের বাইরে। তো যাই হোক, তো যখন কনসিলিয়েশন প্রসিডিংস চলছে, সেইখান যে কোনো একটা জিনিস নিয়ে কনসিলিয়েশন যখন প্রসিডিংস চলছে, সেই সময় কিন্তু কোন রকম স্ট্রাইক বা লকআউট করা যাবে না। ডিউরিং দ্য পেন্ডেন্সি অফ দ্য কনসিলিয়েশন প্রসিডিংস বিফোর এ লেবার কোর্ট। লেবার কোর্টে যখন কনসিলিয়েশন প্রসিডিংস চলছে তখন কোনো স্ট্রাইক বা লকআউট করা যাবে না। During the proceedings of any arbitration proceedings, during the pendency of arbitration proceedings, and 2 months after the conclusion of such proceedings, arbitration proceedings যখন চলছে। আচ্ছা, একটা কথা তো বলাই যেতে পারে, আরবিট্রেশন কি জিনিস? আরবিট্রেশন হচ্ছে দুটো পার্টি প্রবলেম আছে, সেইখানে একজন কম্পিটেন্ট পার্টি সে এগিয়ে আসবে, এসে দেখবে দুটো পার্টির কি প্রবলেম হচ্ছে, দিয়ে ম্যাটারটা সলভ করে দেবে। এটাকে বলা হয় আরবিট্রেশন প্রসিডিংস। যে করে তাকে আরবিট্রেটর বলে। আর যারা ওখানে মানে আর ওই যে প্রসেসটার নাম হচ্ছে আরবিট্রেশন প্রসেস। আর কনসিলিয়েশনটা কি? ঠিক তার উল্টো। দুটো ডিসপুটিং পার্টি একটা কম্পিটেন্ট ব্যক্তির কাছে যাবে, প্রবলেম গুলো বলবে, সে তার বক্তব্যটা বলবে, মানা না মানা সেটা পার্টির ব্যাপার, মানলে ভালো, না মানলে আরো ভালো। তো এটাকে বলে কনসিলিয়েশন প্রসিডিংস। কনসিলিয়েশন যে করে তাকে বলে কনসিলিয়েটর। এই যে সিস্টেমটাকে বলে কনসিলিয়েশন সিস্টেম, এটা মাথায় রাখতে হবে। তো ডিউরিং দ্য পেন্ডেন্সি অফ দ্য আরবিট্রেশন প্রসিডিংস, অর্থাৎ আরবিট্রেশন প্রসিডিংস যখন চলছে তখনও স্ট্রাইক বা লকআউট দেখা যাবে না। বাট 2 months আফটার দ্য কনক্লুশন অফ সাচ প্রসিডিংস,
যেদিন কনক্লুশন হয়ে গেল, মানে মীমাংসা হয়ে গেল, তারপর 2 মাস, পরের 2 মাস, পরের 2 মাস কোন রকম মানে কোন রকম 2 মাস পরে কোন রকম মানে স্ট্রাইক বা লকআউট ডাকা যাবে না। ডিউরিং এনি পিরিয়ড ইন হুইচ এ সেটেলমেন্ট ইজ ইন ওপিনিয়ন in respect of any matter covered by settlement or award. During any period, যে কোনো পিরিয়ড, যখন একটা সেটেলমেন্ট চলছে, সেটা আরবিট্রেশনেই হোক, কনসিলিয়েশনেই হোক, লোক আদালতেই হোক, কোনো যখন সেটেলমেন্ট চলছে সেই সময় কোন রকম লকআউট বা স্ট্রাইক ডাকা যাবে না। এবার 22, no employee employed in the public utility service shall go on strike in the breach of contract. কোন লোক যে পাবলিক ইউটিলিটি সার্ভিসে কাজ করে সে ব্রিচ অফ কন্ট্রাক্ট করে কোন রকম স্ট্রাইক ডাকতে পারবে না। উইদাউট গিভিং নোটিস টু দ্য এমপ্লয়ার, এমপ্লয়ারকে নোটিশ দিতে হবে, নোটিশ ছাড়া, ঠিক আছে, অ্যাজ হিয়ারিন প্রোভাইডেড উইদিন 6 উইকস বিফোর স্ট্রাইকিং, অর্থাৎ তোমাকে নোটিশ দিতে হবে। আর নোটিশ দেওয়ার সঙ্গে সঙ্গেই তুমি স্ট্রাইক ডাকলে হবে না, 6 সপ্তাহ আগে তোমাকে নোটিশ দিতে হবে, তারপর তুমি স্ট্রাইক ডাকো। উইদিন 14 days অফ গিভিং সাচ নোটিস, তোমাকে নোটিশ দিয়ে এখন 14 দিন বসে থাকতে হবে, মানে যে কোনো একটা করবে, এটা করবে না হলে তলারটা করবে। আবার এটাতেও অর দেওয়া আছে, বিফোর দ্য এক্সপায়ারি অফ দ্য ডেট অফ দ্য স্ট্রাইক স্পেসিফাইড ইন এনি সাচ নোটিস অ্যাজ অ্যাফোরসাইড, নোটিশে তুমি কবে স্ট্রাইকটা তুলে নিচ্ছ সেটাও উল্লেখ করা রাখতে হবে। ডিউরিং দ্য পেন্ডেন্সি অফ দ্য কনসিলিয়েশন প্রসিডিংস বিফোর দ্য কনসিলিয়েশন অফিসার, যখন কনসিলিয়েশন প্রসিডিংস চলছে সেই সময় কোনো পাবলিক ইউটিলিটি সার্ভিসে যেসব এমপ্লয়ি ঢুকে আছে তারা স্ট্রাইক করতে পারবে না। 7 days আফটার দ্য কনক্লুশন অফ দ্য প্রসিডিংস, যেদিন তোমার কনক্লুশন হলো, যেদিন তোমার জাজমেন্ট বেরোলো, তার থেকে 7 দিন পরে কোন রকম স্ট্রাইক ডাকা যাবে না। নোটিস অফ দ্য স্ট্রাইক রেফার্ড টু ইন সাবসেকশন 1, সাবসেকশন 1 এ যেটা বলা আছে স্ট্রাইকের নোটিশ নিয়ে, shall be given by the number of person to such person and persons and in such manner as been prescribed, অর্থাৎ বলতে গেলে যারা যারা স্ট্রাইক করছে সবার নাম নোটিশ থাকতে হবে। if in a date if of any date an employer receives from the persons employed by him any such notice are referred to subsection 1, or gives to any person employed by him any such notice as referred in subsection 2, he shall within 5 days report to the appropriate government or to such authority as that government may be prescribed the number of such notice received. অর্থাৎ এমপ্লয়ার কি করবে, তুমি যেদিন নোটিশটা দিলে, যখন রিসিভ করে নিল সেটা সে সঙ্গে সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্টকে জানাবে। এবার হচ্ছে প্রভিশন অফ লকআউট, লকআউটের কিছু প্রভিশনের কথা বলা আছে। নো এমপ্লয়ার ক্যারিং অন এনি পাবলিক ইউটিলিটি সার্ভিস শ্যাল লকআউট, এবার মালিক লকআউট ডাকতে পারবে না যারা পাবলিক ইউটিলিটি সার্ভিসে জুড়ে আছে, উইদাউট গিভিং নোটিস অফ লকআউট as herein after provided within 6 weeking before locking out. নোটিশ মানে নোটিশ ছাড়া তো লকআউট হবে না, নোটিশ দিতে গেলে 6 সপ্তাহ আগে নোটিশ দিতে হবে, অথবা within 14 days of giving such notice, 14 দিন আগে নোটিশ দেওয়া চলবে। before expiry of the date of the lockout specified in any notice as aforesaid, লকআউট এক্সপায়ার হওয়ার আগে তাকে নোটিশ দিয়ে জানাতে হবে যে ওই তারিখে লকআউট এক্সপায়ার হচ্ছে। ডিউরিং pendency of any proceedings, during the pendency of any conciliation proceedings before a conciliation officer, অর্থাৎ একজন কনসিলিয়েশন অফিসারের আগে বলতে গেলে তোমাকে মানে যখন চলছে কেসটা তখন তুমি লকআউট ডাকতে পারবে না। 7 days after the conciliation of the such proceedings, যেদিন প্রসিডিং শেষ হচ্ছে তার পরে 7 দিনের পরে রাখতে পারবে না। The notice of the lockout referred to subsection 2
notice of the lockout referred to subsection 2 shall be given in such manner as may prescribed. অর্থাৎ সাবসেকশন 2 এ যে নোটিশের কথা বলা আছে সেটারও কিছু ফরম্যাট আছে, সেই ফরম্যাটের মাধ্যমেই দিতে হবে। Section 22(5) মানে subsection 5 section 22 provides that the notice of the lockout shall be given in such manner as may prescribed, যেমন ভাবে বলা আছে তেমন ভাবেই দিতে হবে। আর section 22 subsection 6 deals with the intimation of the notice given under subsection 1 to the specified authorities, জানাতে হবে। কাদের জানাতে হবে না, কিছু স্পেসিফাইড অথরিটিজ আছে তাদেরকে জানাতে হবে। এবার ইলিগাল স্ট্রাইক এন্ড লকআউট। A strike or lockout shall be illegal if it is, একটা স্ট্রাইক আর লকআউট ইলিগাল হতে পারে মানে অবৈধ হতে পারে যদি সেটা declared in contravention of the section 22 in a public utility service, অর্থাৎ পাবলিক ইউটিলিটি সার্ভিস যদি কন্ট্রাভেনশন হয়, পাবলিক ইউটিলিটি সার্ভিসে যে ডিক্লারেশন গুলো বলা আছে সেই ডিক্লারেশনের মধ্যে কিছু যদি কন্ট্রাভেনশন হয় মানে সেকশন 22 যদি কেউ কন্ট্রাভেনশন করে তাহলে সেই স্ট্রাইক বা লকআউট ইলিগাল হয়ে যাবে। Declared contravention of section 23 in any industrial establishment, section 23 কে যদি কেউ যদি লঙ্ঘন করে সেক্ষেত্রে স্ট্রাইক এন্ড লকআউটটা ইলিগাল হয়ে যাবে। Continued contravention of an order made by the appropriate government under section 10(3), অর্থাৎ বলতে গেলে মানে একটা গভর্নমেন্ট অর্ডার দিয়ে দিয়েছে, সেই অর্ডার না মেনে সেই অর্ডারটাকে যদি কেউ লঙ্ঘন করে সেক্ষেত্রে স্ট্রাইক এন্ড লকআউটটা ইলিগাল হয়ে যাবে। Where a strike and lockout has been commenced, যেখানে একটা স্ট্রাইক এন্ড লকআউট শুরু হয়েছে and is in existence at the time of the dispute to the board, এবং নরমালি বলতে গেলে যতদিন পর্যন্ত ডিসপুট চলেছে বোর্ডে ততদিন পর্যন্ত চলেছে, বোর্ডে বা আরবিট্রেটরে বা লোক আদালত এই লেবার কোর্টে বা ট্রাইব্যুনাল বা ন্যাশনাল ট্রাইব্যুনালে, the continuation of the strike or lockout shall not be deemed to be illegal, অর্থাৎ বলতে গেলে তোমার যতদিন প্রবলেম সলভ হয়নি ততদিন পর্যন্ত তুমি স্ট্রাইক লকআউট করতেই পারো, বাট প্রবলেম সলভ হয়ে যাওয়ার পরে কিন্তু তখন আর করতে পারবে না তুমি। A lockout declared in consequence of illegal strike or strike declared in consequence of illegal lockout shall not be deemed to be illegal. একটা লকআউট ডিক্লেয়ার হয়েছে, কখন না যখন ইলিগাল স্ট্রাইক হচ্ছে, বা একটা স্ট্রাইক ডিক্লেয়ার হয়েছে কখন না যখন ইলিগাল লকআউট চলছে, তখন কিন্তু কোনোটাই ইলিগাল হবে না। এইবার আসছে প্রভিশন রিলেটিং টু দ্য লে অফ অ্যান্ড রিট্রেঞ্চমেন্ট। রিট্রেঞ্চমেন্ট মানে হচ্ছে ছাঁটাই করা। A workman shall be said to be in continuous service for a period if he is, একজন ওয়ার্কম্যান মে কন্টিনিউয়াস সার্ভিস, মানে কন্টিনিউয়াস সার্ভিস আমরা কখন ধরবো, যখন এই দেখো এখানে দুটো চার্ট করা আছে, একটা হচ্ছে ফর এ পিরিয়ড বাই কন্টিনিউয়াস সার্ভিস ইজ আনইন্টারাপ্টেড, যখন তার পিরিয়ডে কোনো রকম মানে কি বলবো গ্যাপ নেই, পুরোপুরি সে চালিয়ে গেছে, সেটাও কন্টিনিউয়াস সার্ভিসে ধরা হবে। আর একটা হচ্ছে ইনক্লুড হুইচ এনি আনইন্টারাপ্টেড অন অ্যাকাউন্ট অফ, অর্থাৎ সিকনেস লিভ, অথরাইজড লিভ, অ্যাক্সিডেন্টাল লিভ, লকআউট, স্ট্রাইক হুইচ ইজ নট ইলিগাল, এগুলো যদি হয়েও থাকে এগুলোর ক্ষেত্রেও কখনো তার সার্ভিসটাকে কন্টিনিউয়াস সার্ভিস হিসাবেও ধরা হবে, অর্থাৎ এই দুটো পার্টের ক্ষেত্রে সেটাকে কন্টিনিউয়াস সার্ভিস হিসাবে ধরা হবে, এটা বলবো। আরো বলছে এ ওয়ার্কম্যান শ্যাল বি ডিমড টু হ্যাভ বিন কন্টিনিউয়াস সার্ভিস ফর এ পিরিয়ড অফ 1 year or 12 months, যখন বলতে গেলে 1 বছর বা 12 মাস যখন সে কন্টিনিউয়াস কাজ করছে সেটাকেও কন্টিনিউয়াস সার্ভিসে ধরা হবে। আরো আছে কন্ডিশন দিচ্ছে এখানে কিছু, he has been in a employment for 12 calendar months, তাকে 12 মাসের জন্য নিয়োগ করা হয়েছে। he worked for a term not less than, দুটো পার্ট আছে, একটা হচ্ছে 190 days in case of mine worker,
যদি খনির ওয়ার্কার হয় তাহলে 190 দিন যদি কাজ করে কমপক্ষে তাহলে সে কন্টিনিউয়াস সার্ভিসে ধরা হবে। আর যদি 240 দিন ইন এনি আদার কেসেস, মাইন ওয়ার্কার বাদ দিয়ে বাদ বাকি যদি হয় 240 দিন যদি টানা কন্টিনিউয়াস কাজ করে কোনো রকম কিছু না, মানে নর্মালি তার ব্রেক যদি না হয় তাহলে তাকে কন্টিনিউয়াস সার্ভিসে ধরা হবে। আর বলছে তাহলে ওটা ছিল 12 মাসের জন্য নিয়োগ করলে সে ব্যাপারে। এবার আমি দেখছি 6 মাসের জন্য যদি নিয়োগ করে কাউকে, সেক্ষেত্রে হি ওয়ার্ক ফর এ টার্ম নট লেস দ্যান 95 দিন ইন কেস অফ মাইন ওয়ার্কার্স। মাইন ওয়ার্কারদের জন্য যদি 95টা দিন যদি সে পর কাজ করতেই থাকে সেক্ষেত্রেও তার কন্টিনিউয়াস সার্ভিস ধরা হবে। এবার মাইন ওয়ার্কার বাদ দিয়ে যদি অন্য কোনো ক্ষেত্রে হয় সেক্ষেত্রে 120 দিন। এবার আসছে 25C, রাইট অফ ওয়ার্কম্যান লে অফ রাইট অফ ওয়ার্কম্যান লে অফ কম্পেনসেশন। এক মিনিট। আচ্ছা, প্রথমেই বলা আছে হিজ নেম মাস্ট বি বোর্ন অন দ্য মুস্টার রোল অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট। অর্থাৎ নামের একটা তালিকা করতে হবে, ঠিক আছে, যার নামটা প্রথম থেকে আছে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট যখন হয়েছে প্রথম থেকে আছে, ঠিক আছে। মানে নর্মালি বলতে গেলে এখানে যেটা বলছে লে অফ মানে কি, লে অফ মানে হচ্ছে কর্মবিরতি থাকা, ঠিক আছে। তো ওয়ার্কম্যানের রাইট আছে কর্মবিরতির সময় কম্পেনসেশন চাইতে পারে। তো একটা নামের তালিকা করতে হবে, যে ব্যক্তিটা প্রথম থেকে কাজ করছে তাকে কিন্তু কম্পেনসেশন দিতে হবে। আর হি মাস্ট বি কমপ্লিটেড অ্যাটলিস্ট 1 ইয়ার্স কন্টিনিউয়াস সার্ভিস। যে ব্যক্তিটা বলতে গেলে 1 বছর তার কন্টিনিউয়াস সার্ভিস করে ফেলেছে তাকেও কিন্তু কর্মবিরতির সময় কম্পেনসেশন দিতে হবে। আর দ্য ওয়ার্কম্যান মাস্ট নট বি এ ক্যাজুয়াল ওয়ার্কম্যান। যে ক্যাজুয়াল বলতে কি, ক্যাজুয়াল মানে কন্ট্রাকচুয়াল, যে কোনো কন্ট্রাকচুয়াল ওয়ার্কম্যান নয়, মানে পার্মানেন্ট ওয়ার্কম্যান, সেক্ষেত্রেও তাকে কম্পেনসেশন দিতে হবে কর্মবিরতি হলে। আর আর বলছে the rate of compensation shall be equal to 50% of the basic wage or dearness allowance that would have been payable to him had not been laid. কম্পেনসেশনের পরিমাণটা কত হবে? কম্পেনসেশন পরিমাণটা অন্তত 50% হবে, তার যে ওয়েজ, বেসিক ওয়েজ এবং ডিয়ারনেস অ্যালাউন্স আছে তার 50% কম্পেনসেশন থাকবে। if during any period of 12 months, ঠিক আছে, যদি মানে ডিউরেশনটা যদি 12 মান্থ হয়, তো এই ওয়ার্কম্যান ইজ লেইড অফ মোর দ্যান 45 ডেজ। অর্থাৎ বলতে গেলে যে মানে যদি 12 মাসের ব্যাপারটা যদি আমি দেখি, তাহলে দেখতে হবে যে একটা ওয়ার্কম্যান মানে যাকে 12 মাসের জন্য মানে ঢোকানো হয়েছে, তা দেখতে হবে সে 45 দিন টানা কাজ করেছে কিনা। এ ওয়ার্কম্যান ইজ লেইড অফ মোর দ্যান 45 ডেজ। ও সরি, নর্মালি বলতে গেলে একটা ওয়ার্কম্যান যখন লেইড অফে থাকে মানে কর্মবিরতি থাকে, মোর দ্যান যদি 45 ডেজের কর্মবিরতি হয় তাহলে তাকে কম্পেনসেশন দিতে হবে। আর নো সাচ কম্পেনসেশন shall be allowed, কোনো কম্পেনসেশন পাবে না। কখন পাবে না? টু দ্য ওয়ার্কম্যানকে দেওয়া হবে না ডিউরিং এনি প্রসিডিংস অফ দ্য 12 মান্থস আফটার দ্য এক্সপায়ারি অফ দ্য ফার্স্ট 45 ডেজ। 12 মান্থের মধ্যে প্রথম 45 ডেজ যখন এক্সপায়ার হয়ে যাবে তখন সে আর কোন রকম কম্পেনসেশন আর পাবে না, মানে প্রথম 45 ডেজ পাবে, তারপর আর পাবে না কম্পেনসেশন। এবার হচ্ছে প্রসিডিওর অফ রিট্রেঞ্চমেন্ট। রিট্রেঞ্চমেন্ট মানে কি? ছাঁটাই করা। The workman must be a workman with the meaning of section 2S of the act. ওয়ার্কম্যান হচ্ছে একজন ওয়ার্কম্যান যাকে সেকশন 2S এ বলা আছে। আর ওয়ার্কম্যান মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, ওয়ার্কম্যানকে ভারতীয় নাগরিক থাকতে হতে হবে, বাইরের দেশের লোক হলে হবে না। আর ওয়ার্কম্যান শুড বি এমপ্লয়েড ইন এনি establishment which is an industry within the meaning of section 2Z. ওয়ার্কম্যানকে অবশ্যই এমপ্লয়েড হতে হবে কোন একটা এস্টাবলিশমেন্টে যে ইন্ডাস্ট্রিটা সেকশন 2J এর আন্ডারে রেজিস্টার্ড আছে। The workman belong to the particular category of workman in the industrial establishment, একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে থাকতে হবে তাকে। আর কি আছে? Unless for the reasons to be recorded
the employer retrench any other workman, অর্থাৎ আনলেস মানে ফর দ্য রিজন টু বি রেকর্ডেড, এই যে রিজন গুলো বললো সেই রিজন গুলো ছাড়া, যদি রিজন গুলো ছাড়া হয় তাহলে ওয়ার্কম্যান এমপ্লয়ার কিন্তু ওয়ার্কম্যানকে ছাড়াই করতে পারে। এইবার হচ্ছে পেনাল্টি আসছি। প্রথমেই দেখো লেখা আছে যে ওয়ার্কম্যান হু কমেন্টস এ স্ট্রাইক অর লকআউট হুইচ ইজ ইললিগাল আন্ডার দ্য অ্যাক্ট, যেটা ইললিগাল স্ট্রাইক বা লকআউট, তার জন্য 1 মাসের জেল, ফাইন 50 টাকা অথবা দুটোই হতে পারে। আর একজন ওয়ার্কার হু কমেন্টস স্ট্রাইক অর লকআউট হুইচ ইজ ইললিগাল আন্ডার দিস অ্যাক্ট, তাকেও 1 মাসের জেল আর 1000 টাকা জরিমানা দিতে হবে। আর একজন পার্সন হু ইনভেস্টিগেট আদার পার্সন, একজন পার্সন যদি অন্য কারোর পার্সন ইনভেস্টিগেট করে, সেটা স্ট্রাইক অর লকআউট হুইচ ইজ নট ইললিগাল আন্ডার দিস অ্যাক্ট, স্ট্রাইক অর লকআউট যেখানে ইললিগাল নয়, সেক্ষেত্রে তাকে 6 মাসের জেল খাটতে হবে এবং 1000 টাকা জরিমানা দিতে হবে। আর any person may apply any money indirect support of illegal strike or lockout, কোন পার্সন যদি কোথাও টাকা দেয়, টাকা দিয়ে যদি ইলিগাল স্ট্রাইক এন্ড লকআউট দিয়ে সাপোর্ট করায়, ঠিক আছে, তাহলে তাকে 6 মাসের জেল আর 1000 টাকা জরিমানা দিতে হবে। আর whoever breach the settlement or award, যদি কেউ সেটেলমেন্টটাকে ভাঙে, মানে কোর্টের মানে লেবার কোর্ট বা ট্রাইব্যুনালের সেটেলমেন্টকে যদি কেউ ভাঙে, সেক্ষেত্রে তাকে 6 মাসের জেল অথবা ফাইন অথবা দুটোই হতে পারে। আর ইফ দ্য ব্রিচ কন্টিনিউ, যদি সে ভাঙতেই থাকে, সেক্ষেত্রে ফাইন আপ টু 200 টাকা রুপিস পার ডে ডিউরিং দ্য ব্রিচ কন্টিনিউ, যতদিন ভাঙবে প্রত্যেকদিন 200 টাকা করে দিয়ে যাবে। আর হুএভার কন্ট্রাভেন সেকশন 33, যদি কেউ সেকশন 33 টাকে ভাঙে, shall be punished with imprisonment up to 6 months or fine হচ্ছে 1000 or of both। যদি কেউ সেকশন 33 টাকে ভাঙে তাহলে 6 মাসের জেল অথবা 1000 টাকা জরিমানা অথবা দুটোই হতে পারে। আর whoever contravenes any of the provision of this act, যদি এই অ্যাক্টের কোনো প্রভিশনকে কেউ ভাঙে, সেক্ষেত্রে তাকে 100 টাকা জরিমানা দিতে হবে। এই হলো চ্যাপ্টার।